দশম শ্রেণীর ছাত্রদের এর আগে আমি অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছি। তো আজকের যে বিষয়টা আমি আলোচনা করব তা হলো কোষ চক্র। পৃথিবীর সকল জীবই একটিমাত্র কোষ দ্বারা জীবন শুরু করে এবং এই একটা কোষই নিয়মিত বিভাজিত হইয়া পরবর্তী পর্যায়ে বহু কোষের সৃষ্টি করে। যেহেতু কোষ বিভাজনের ফলে একটি কোষ আর একটি কোষের সৃষ্টি করে, তাই কোষ বিভাজনের মাধ্যমে জীব তার জীবন প্রবাহের ধারাবাহিকতাটাকে ধরে রাখে। কিন্তু এই একটা কোষ থেকে যখন আর একটা কোষ তৈরি হবে বা কোষ বিভাজন যখন হবে, তার মাঝে যে ধারাবাহিক ও পর্যায়ক্রমিক ঘটনাবলী সংঘটিত হয় তাকে আমরা কোষচক্র বলি। একটা কোষ বিভাজন সম্পূর্ণ করে পরবর্তী বিভাজনে প্রবেশ করে একটা কোষ, এবং এর মাঝে যে ঘটনাগুলো হয় তাদের একত্রে আমরা কি বলছি? কোষচক্র। তো ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোষচক্রের ঘটনাগুলিকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি না, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। এই ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ, একটি মাইটোটিক দশার শেষ ও অপর মাইটোটিক দশার মধ্যবর্তী যে পর্যায়, এটাকে যদি আমরা এইরকম একটা চক্রাকারে ঘটনা লক্ষ্য করি, তাহলে এখানে আমরা কোষচক্রকে এইভাবে দেখাবো: G1 S G2, এটা হচ্ছে এম দশা মানে এম ফেজ। এই এম ফেজকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই যে টোটাল দশাটা এম দশার শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে দশাটা, এইটাকে আমরা বলছি ইন্টারফেজ, এবং এই দশার স্থায়িত্বকাল প্রায় 23 ঘন্টা মানুষের ক্ষেত্রে, আর এটার স্থায়িত্বকাল হচ্ছে 1 ঘন্টা। টোটাল এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমাদের কোষচক্রটি সম্পূর্ণ হয়। তো একটি মাইটোটিক দশার শেষ, মানে এটা হচ্ছে মাইটোটিক দশা, এখানে এটা স্থায়িত্বকাল 1 ঘন্টা। একটি মাইটোটিক দশার শেষ হওয়ার পরে আবার একটা মাইটোটিক দশা শুরু হবে। এই যে মধ্যবর্তী পর্যায়, এটাকে আমরা বলছি ইন্টারফেজ। এখানে কি হয় না, কোষের নিউক্লিয়াস বিপাকীয়ভাবে সক্রিয় হয়, ফলে কোষের আকার প্রায় দ্বিগুণ হয়। সেই জন্য এই পর্যায়কে বলা হয় মেটাবলিক ফেজ, এবং ইন্টারফেজ নিউক্লিয়াসকে বলা হয় মেটাবলিক নিউক্লিয়াস। ইন্টারফেজ দশায় যে সমস্ত বিপাকীয় কার্যগুলি সংগঠিত হয়, সেই বিপাকীয় কার্যগুলির উপর নির্ভর করে ইন্টারফেজ দশাকে 3টে উপদশায় ভাগ করেছে: G1 S G2। G1 দশার স্থায়িত্বকাল 11 ঘন্টা মোটামুটি ধরা হয়েছে, এটার স্থায়িত্বকাল 8 ঘন্টা, এটার হচ্ছে স্থায়িত্বকাল 4 ঘন্টা, আর এম দশা হচ্ছে 1 ঘন্টা। তো ইন্টারফেজ দশাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি: একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, আর একটা হচ্ছে G2 দশা। G1 দশা কি না, এম দশার শেষ আর এস দশার শুরু, এর মাঝে যে সময় G1 দশা, এই উপদশাটি কয়েক দিন বা কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। কোষের শারীরবৃত্তীয় কার্যের উপর নির্ভর করে। এই উপদশায় কি হয় না, বিভিন্ন কোষ অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বস্তি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, মানে বিভিন্ন ধরনের যে কোষ অঙ্গাণু, সেগুলো দ্বিগুণ সংখ্যায় সৃষ্টি হয়। সেগুলো কি, বিভিন্ন কোষ অঙ্গাণুগুলি দ্বিগুণ সংখ্যায় সৃষ্টি হয়। কিগুলো? কোষ অঙ্গাণু G1 দশায়। এবং এখানে যে ডিএনএ থাকে, সেই ডিএনএর পরিমাণকে 2C ডিএনএ বলা হয়, এবং আরআরএনএ, টিআরএনএ, ডিএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও উৎসেচক সংশ্লেষিত হয় G1 দশায়। এস দশায় কি হয়
এই যে 2C ডিএনএ এই উপদশায় ধরেছি ডিএনএর পরিমাণ, সেই 2C ডিএনএ 4C ডিএনএতে পরিণত হয়। 2C মানে হচ্ছে পরিমাণ বোঝায়, ডিএনএর কিন্তু পরিমাণ। আর যখন আমরা 2N বলি, এন মানে হচ্ছে কোনো সংখ্যা, ক্রোমোজোমের সংখ্যা, এইটা মাথায় রাখতে হবে। সি আর এন এর মধ্যে কী পার্থক্য? সি মানে হচ্ছে ডিএনএর পরিমাণ, পিকোগ্রাম এভাবে প্রকাশ করা হয়, আর এন মানে হচ্ছে কিন্তু নাম্বার। তো যাই হোক, 2C ডিএনএ G1 দশায় ছিল, সেই 2C ডিএনএ 4C ডিএনএতে পরিণত হয়, অর্থাৎ এখানে ডিএনএ সংশ্লেষণ হয়। এবং প্রতিটি এই উপদশার শেষে প্রতিটি ক্রোমোজোম 2টি করে ক্রোমাটিড বিশিষ্ট হয়, এবং যতক্ষণ না ডিএনএ প্রতিলিপিকরণ সম্পূর্ণ হয় ততক্ষণ কিন্তু এই এস দশাটি চলতে থাকে। এরপরে আসছে কি না G2 দশা। এই উপদশায় ডিএনএর পরিমাণ 4C অবস্থায় থাকে, মানে এস দশায় 2C ডিএনএ 4C ডিএনএতে পরিণত হয়েছে, সেই 4C ডিএনএতে কিন্তু ডিএনএতে থাকে। আর এখানে কি হয় না, কিছু পরিমাণ এমআরএনএ, আরএনএ আর প্রোটিন সংশ্লেষিত হয়, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এগুলো বিভাজিত হয়, মাইটোটিক স্পিন্ডেল গঠন হতে পারে। G2 দশায় এই সমস্ত কার্যগুলি সম্পন্ন হওয়ার পর কোষটি তখন এম দশায় প্রবেশ করে, এবং এম দশার আবার 4টে ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো আমরা মাইটোসিস কোষ বিভাজন পরে আসছি। মাইটোসিস মানে এটাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। ইন্টারফেজ দশা অতিবাহিত হওয়ার পরে মাইটোসিস কোষ বিভাজন শুরু হয়। তো G2 দশায় তাহলে কি হয় না, আরএনএ প্রোটিন সংশ্লেষ হয়, আর কোষের বিপাক ক্রিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এগুলো বিভাজিত হয়, এবং মাইটোটিক স্পিন্ডেল গঠিত হতে শুরু করে। তারপরে কোষটি মাইটোটিক দশায় প্রবেশ করে। তো কোষটি মাইটোটিক দশায় প্রবেশ করার আগে এই যে ইন্টারফেজ দশা, এই ইন্টারফেজ দশায় কতগুলো চেক পয়েন্ট থাকে, তাদের কাজ কি না, এই যে G1 দশায় কোষ সংখ্যাণু দ্বিগুণ সংখ্যায় সৃষ্টি হলো, এস দশায় 2C ডিএনএ 4C ডিএনএতে পরিণত হলো, এখানে ক্লোরোপ্লাস্ট, মাইটোটিক স্পিন্ডেল বিভিন্ন তৈরি হলো, ক্রোমোজোম গঠন হলো। তো এখানে এই ঘটনাগুলো সম্পূর্ণ হয়েছে কিনা চেক পয়েন্টের কাজ হচ্ছে সেটা। তো একটা চেক পয়েন্ট আছে G1S চেক পয়েন্ট, আর একটা চেক পয়েন্ট আছে G2M চেক পয়েন্ট। এই G1S চেক পয়েন্টের কাজ কি, এটা G1 উপদশার কোষের দিকে অবস্থান করে, এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় কোষটা এই দশায় প্রবেশ করবে কিনা, তার মানে এখানে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা। আবার G2M চেক পয়েন্টের কাজ কি না, G2 উপদশার শেষের দিকে বা এম দশার শুরুতে থাকে, এখানে কি হয় না, কোষটি মাইটোসিস প্রক্রিয়ায় প্রবেশ করবে কিনা, মানে তার মানে এখানে ক্রোমোজোম গঠনটা সম্পূর্ণ হয়েছে কিনা, ক্রোমোজোম গঠনের মাধ্যমে কোষটি মাইটোসিস প্রক্রিয়ায় প্রবেশ করবে কিনা, G2M চেক পয়েন্টের কাজ হচ্ছে সেটা। তো এই কাজগুলো যদি সম্পূর্ণ হয় তখন চেক পয়েন্ট কী করে পরবর্তী ধাপে প্রবেশ করার জন্য অনুমতি দেয়। যেমন আমরা রাস্তা দিয়ে গেলে বিভিন্ন জায়গায় টোল ট্যাক্স থাকে, তো একটা গাড়ি যাচ্ছে, তার টোল ট্যাক্সের কাছে এসে একটা লোহার রডের মতো দান্ডা পড়ে গেল, যদি এর 10 টাকা দেয় বা কোনো টাকা দেয়, পেমেন্ট করে, তখনই বারটা উঠে গেল, তখন গাড়িটা চলে গেল। তাহলে চেক পয়েন্টের কাজ হচ্ছে এইটা। তা এর আগের কাজগুলো ঠিকঠাক সম্পূর্ণ হয়েছে কিনা সেটা দেখার জন্য চেক পয়েন্ট। তো কোষ চক্রেও এরকম চেক পয়েন্টের কাজ আছে এটা। এই হলো কোষ চক্র। কিন্তু কোষ চক্রে আরেকটা ঘটনা লক্ষ্য করা যায়, কি হয় না, G1 দশার এমন একটা বিন্দু যেটাকে আমরা G0 দশা বলেছি, এই দশায় কোষটির কোনো বিপাকীয় কার্য সংগঠিত হয় না, কোষটি স্থবির দশায় অতিক্রম করে, অর্থাৎ কোষচক্রের এই নির্দিষ্ট স্থানে কোষটি স্থির হয়ে যায়, কোষের কোনো বিভাজন হয় না। শারীরবৃত্তীয় অবস্থার পরিবর্তন হলে বা অনুকূল হলে তখন কোষটা আবার G1 দশায় প্রবেশ করে। কিন্তু প্রকৃতপক্ষে কোষের ঘুমন্ত দশা আছে G0 দশা, এখানে কোনো প্রকার কোষ বিভাজন হয় না। তো এইরকম স্তন্যপায়ী প্রাণীর নার্ভ কোষ বা স্নায়ু কোষ G0 দশায় অতিক্রম করে। কারণ কি না, এই নিউরনগুলি জীবের সমগ্র আয়ুষ্কালব্যাপী ইন্টারফেজ দশায় অতিবাহিত করে। নিউরন বা স্নায়ু কোষে সেন্ট্রোজোম হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ফলে কোষটি G0 দশায় থেকে যায়। ফলে কোষটি অর্থাৎ নিউরন কোষটি জন্মগ্রহণের পর
আর বিভাজিত হয় না। তো কোষটা স্থবির দশায় প্রবেশ করেছে, তাই স্তন্যপায়ী প্রাণী নার্ভ কোষ বিভাজিত হয় না। জন্মের পর কখনো নার্ভ কোষ বিভাজিত হয় না, কারণ কি না G0 দশায় অতিক্রম করেছে। বিজ্ঞানী ল্যাজথা এই দশাকে G0 নাম দিয়েছিল। G0 দশার নামটা দিয়েছিল কে না বিজ্ঞানী ল্যাজথা। তো এই হলো আমাদের কোষ চক্র। তো এর পরে যেটা মাইটোটিক পেয়েছে, মাইটোটিক দশা বা মাইটোসিস কোষ বিভাজন, সেই মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব।